বন্ধুরা চলুন নজর রাখি আজকের টপ আপডেটগুলোর দিকে। সবার প্রথম আপডেট আসছে পাকিস্তানের খাইবার পাখতুনওয়াতে একটা ব্লাস্ট হয়েছে, যেখানে পাকিস্তান আর্মির 7 জন সিকিউরিটি কমিশনারের মৃত্যু হয়ে গেছে। এই পুরো ঘটনায় টিটিপি পুরো অ্যাক্টিভ রয়েছে, আর মনে করা হচ্ছে যে আর্মিদের ওপর হামলা করার জন্য এটা রোডের ওপর প্ল্যান করা হয়েছিল। যেই গর্ত এরা আফগানিস্তানের সাধারণ মানুষদের জন্য খুঁড়েছিল, এখন তারা নিজেরাই সেই গর্তে পড়ছে। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় দফায় কে মিনিস্টার হবে তার ওথ টেকিং সেরেমনি হয়েছিল, শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। টোটাল 72 জন ওথে অংশগ্রহণ করেন। ওই 72 জনের মধ্যে একজন স্বয়ং প্রধানমন্ত্রী মোদীজিও ছিলেন এবং বাকি 71 জন অন্যান্য মিনিস্টার। তো টোটাল কাউন্সিল অফ মিনিস্টারের স্ট্রেংথ হতে চলেছে 72। কিন্তু এক্ষেত্রে ইন্টারেস্টিং কি হয়েছে, বিগত 3-4 দিন ধরে আপনি অনবরত নিশ্চয়ই শুনছেন, যেহেতু বিজেপি সম্পূর্ণ মেজরিটি পায়নি, সেই জন্য তাদের অনেক সমঝোতা করতে হচ্ছে, স্পেশালি নিজের অ্যালাইজের সঙ্গে। যেমন চন্দ্রবাবু নাইডুর যে পার্টি রয়েছে টিডিপি এবং নীতিশ কুমারের পার্টি রয়েছে জেডিইউ, তাদের অনেকগুলো পোস্ট দিতে হবে, কম করে 4-5টা তো অবশ্যই। কিন্তু অ্যাকচুয়াল নাম্বার দেখুন, 72-এর মধ্যে 61 জন মিনিস্টার বিজেপির কাছে রয়েছে, টিডিপি এবং জেডিইউর কাছে গেছে দুটো পোস্ট, আর বাকিদের কাছে গেছে একটা করে। কিন্তু প্রশ্ন এটা হচ্ছে, লোকসভার স্পিকারের যে পোস্টটা রয়েছে সেইটা কোন পার্টির কাছে যাবে, এই নিয়েই হচ্ছে আলোচনা। যেটা জানতে পারা যাচ্ছে, টিডিপি এবং জেডিইউ পুরো চেষ্টায় রয়েছে লোকসভার স্পিকারের পোস্টটা হাতানোর। অপোজিশন পার্টিও এর পেছনে লেগে রয়েছে। আদিত্য ঠাকরে বলছেন, আমরা চাই জেডিইউ বা টিডিপির কাছে লোকসভা স্পিকারের পোস্টটা যাক। এমনকি আপনারা দেখতে পারবেন এপি তরফ থেকেও বলা হয় বিজেপির কাছে স্পিকারের পোস্ট থাকা বিপজ্জনক হবে। এখানে একটা বিষয় পরিষ্কার, লোকসভার স্পিকার কে হবে, হয় বিজেপি থেকে, নয়তো টিডিপি বা জেডিইউ থেকে। এখন এই লোকসভা স্পিকার নির্বাচিত কিভাবে হয়, আর সেটা এত গুরুত্বপূর্ণ পজিশনই বা কেন? প্রধানমন্ত্রী মোদীজির প্রথম দুটো দফা একেবারে ভিন্ন ছিল। সেই দুই দফাতেই মোদীজির ভারতীয় জনতা পার্টি ফুল মেজরিটি পেয়েছিল। যখন প্রথম দফায় রেজাল্ট আসে 2014-তে, তার 10 দিনের মধ্যেই তিনি শপথ গ্রহণ করেন। তারপর দ্বিতীয় দফায় 2019-এ যখন তিনি ফুল মেজরিটির সাথে যেতেন, 303 সিট আসে, তখন তিনি 7 দিনের মধ্যে শপথ গ্রহণ করেন। কিন্তু এইবার বিজেপি স্পর্শ করেছে 240-এর সংখ্যা, যেখানে দরকার ছিল 272। দেখে মনে হচ্ছিল এখন টিডিপি এবং জেডিইউর সাথে দীর্ঘ আলোচনা হবে, কিন্তু নির্বাচনের রেজাল্ট বেরোনোর মাত্র 4 দিন পর, মানে 9 তারিখে মোদীজি শপথ গ্রহণ করে ফেলেছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা প্রশ্ন রয়েছে, সেটা হলো লোকসভার স্পিকার কোন পার্টির হবে। এই নিয়ে রিপোর্ট বেরিয়ে আসছে, টিডিপি এবং জেডিইউ চায় তাদের পার্টির কেউ হোক, কিন্তু বিজেপি বলছে আমরা চাই এই স্পিকার পদটা তাদের পার্টির কেউ থাক, বিজেপিরই কেউ থাক। এখন প্রশ্ন হচ্ছে, স্পিকারের পোস্ট কি সাংবিধানিক? অবশ্যই। সংবিধানে পাবেন আর্টিকেল 93, কি লেখা আছে তাতে, দ্য হাউস অফ দ্য পিপল শ্যাল অ্যাজ সুন অ্যাজ মে বি চুজ টু মেম্বার্স অফ দ্য হাউস টু বি রেসপেক্টিভলি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। তো কি বলা হয়েছে, যখনই নতুন লোকসভা গঠিত হয় তখনই প্রথম কাজ হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারের পোস্টে কে বসবে নির্ধারণ করা। এখন এটা 18তম লোকসভা এবং ওই পোস্ট গুলোয় কে বসবেন, কিভাবে নির্বাচিত হয়। তো দেখুন, লোকসভায় টোটাল মেম্বার হবে 543 জন। যখন তারা প্রবেশ করেন তখনই কি সব কাজকর্ম শুরু হয়ে যায়? প্রথমে কি করতে হয়, শপথ নিতে হয়। এখন তাদের শপথ গ্রহণ করাবেটাকে, অবশ্যই লোকসভার স্পিকার, কিন্তু এখন লোকসভার স্পিকার তো নেই। তো তার জন্য কি হয়, প্রেসিডেন্ট প্রোটেম স্পিকার অ্যাপয়েন্ট করেন। এখন ওই হাউসের সব থেকে সিনিয়র যিনি মেম্বার থাকেন তাকে প্রোটেম স্পিকার বানিয়ে দেন প্রেসিডেন্ট, এবং তার কাজ কি হয়, যত মেম্বার নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ করিয়ে দেওয়া। এখন সবাইকে শপথ গ্রহণ করিয়ে দেওয়ার পর লোকসভার স্পিকারকে বাছতে হয় সিম্পল মেজরিটির মাধ্যমে। এখন যেহেতু আগের দুটো দফায় বিজেপির হাতে 272-এর বেশি আসন ছিল, তাই তাকে প্রশ্ন করার মতো কেউ ছিল না, তারা সহজেই নিজের মনের মতো মানুষকে বেছে নেয়। কিন্তু এইবার সিম্পল মেজরিটির জন্য বিজেপিকে নির্ভর করতে হচ্ছে তার অ্যালাইজদের ওপর। সেই জন্য এখন লোকসভার স্পিকারকে বেছে নেওয়ার জন্য তাদেরও সঙ্গ দরকার হয়, যে আলটিমেটলি কোন পার্টির মেম্বার হবেন লোকসভার স্পিকার। এখন এই বিষয়টার ওপরই নজর সবার। বিজেপি অবশ্যই চাইবে তার পার্টির কেউ হোক এবং ডেপুটি স্পিকারের পোস্টে জেডিইউ এবং টিডিপির কোনো মেম্বার থাক। বর্তমান বিজেপি সরকার বাজপেয়ী আমলের সরকারে যেই ভুলটা বিজেপি করেছিল, সেই ভুলটা বর্তমান
বর্তমান সরকার আর নিশ্চয়ই করতে চাইবে না। ওই সময় ওনারা স্পিকারের পদ অ্যালাইজের হাতে ছেড়ে দেয় এবং সেইটাই তাদের বড় ভুল হয়ে দাঁড়ায়। সেই জন্য সেটা এবার আর কোনো মতেই করতে চাইবে না। তো দেখা যাক ফাইনালি কি হয়। বন্ধুরা, এখন এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনারা লোকসভার স্পিকারের পদে কোন দলের মেম্বারকে চান সেটা কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, বিগত 1 বছরে ভারতের ভেতরে তেলের খোঁজ যেই পরিমাণে হয়েছে, আজকের আগে ইতিহাসে এমনটা কখনোই হয়নি। মহানদী বেসিন হোক বা বাংলার উপকূলে পাওয়া অনেক অয়েল ফিল্ড, সব জায়গায় দ্রুত কাঁচা তেলের এক্সপ্লোরেশন হচ্ছে, নতুন নতুন তৈলকূপ খোঁড়া হচ্ছে, আর কয়েকশো মিলিয়ন ব্যারেল কাঁচা তেল ভারত পাচ্ছে। এই জন্য ভারত যে এখনো অবধি কাঁচা তেলের জন্য নির্ভরশীল ছিল আরব দেশের ওপর, রাশিয়ার ওপর এবং আমেরিকা আফ্রিকার ওপর, ভারত এখন সেই সব নির্ভরশীলতাকে দ্রুত শেষ করে দিচ্ছে। এক্ষেত্রে ভারত একটা বিশাল সফলতা পেয়েছে। আসলে এই সফলতা আমরা পেয়েছি বোম্বে হাইতে। আপনারা সবাই জানেন এটা ভারতের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড। অনেক দীর্ঘ সময় ধরে ভারত এখান থেকে কাঁচা তেল বের করছে, কিন্তু এই কথাটা অনেক দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে ভারতের বোম্বে হাইতে অনেক কাঁচা তেল রয়েছে। ভারত ঠিকমতোই অঞ্চলটা এক্সপ্লোরই করতে পারছে না, আর না তো এলাকায় কাঁচা তেলের খোঁজ ঠিকমতো করা হচ্ছে। এখন এক্ষেত্রে ভারত ওখান থেকে খুব কষ্ট করে 1 থেকে 1.5% কাঁচা তেল বের করতে পারছে। কিন্তু বিগত কয়েক বছরে ভারতের ওএনজিসি কে সরকার অনেক ক্ষমতা দিয়েছে, আর এই সরকারি গ্যাস এবং কাঁচা তেলের কোম্পানি এখানে অনেক উন্নতি করেছে, আর তার পরিণামও আমরা এখন পেয়ে গেছি। আসলে রিপোর্ট বেরিয়ে সামনে এসছে ভারতের সরকারি তেল গ্যাস কোম্পানি ওএনজিসি ওই এলাকায় বিগত কয়েক বছরের সন্ধানের ফল পেয়েছে, আর তারা অনুমান করেছে ওখানে বিপুল পরিমাণে কাঁচা তেলের ভান্ডার মজুত রয়েছে। ওএনজিসির মতে এলাকাতে মোটামুটি 80 মিলিয়ন টন, যদি ব্যারেলে বলি তো 610 মিলিয়ন ব্যারেলের বেশি কাঁচা তেলের ভান্ডার মজুত রয়েছে। কিন্তু এইটা তো কিছুই নয়, বলা যেটা হচ্ছে ওখানে 40 BCM গ্যাসও মজুত রয়েছে। আজ্ঞে হ্যাঁ, আর বিশ্বাস করুন এটা পরিমাণে অনেক। ওই 40 BCM মানে কি মনে হচ্ছে কয়েকশো লিটার হবে? আজ্ঞে না, 40 বিলিয়ন কিউবিক মিটার। এর থেকেই অনুমান করে নিন কত পরিমাণে গ্যাসের ভান্ডার ওখানে রয়েছে। সেই জন্য এখন ওএনজিসি এই বোম্বে হাই অয়েল ফিল্ডের ভেতরে ম্যাসিভ এক্সপ্যানশন প্ল্যান্টকে লাগু করতে চলেছে। তার দরুন আমরা বেশ কিছু বিদেশি কোম্পানি যাদের কাছে অ্যাডভান্স ইকুইপমেন্ট রয়েছে তাদেরও সাহায্য নেব, আর ওখান থেকে কাঁচা তেলকে ভারী মাত্রায় বের করা শুরু করব। এই জন্য ভারতের সরকারি বাজেটে বোঝা অনেক কম হবে। আপনি জানলে অবাক হবেন ভারত বর্তমান সময়েও বাণিজ্যিক লোকসানের মোকাবিলা করছে। মানে আমরা যত সামগ্রী বিশ্বকে বিক্রি করি তার থেকে বেশি সামগ্রী দুনিয়ার থেকে কিনি, কিন্তু এটা এর জন্য নয় যে আমরা সামগ্রী নিচ্ছি। বাণিজ্যিক লোকসান এই জন্য হয় কারণ সামগ্রী রূপে কাঁচা তেল ভারী মাত্রায় ভারতে আসে। $100 বিলিয়ন বেশি কাঁচা তেল প্রতি বছর ভারত ক্রয় করে অন্যান্য দেশের থেকে। এই জন্য না শুধু সরকারি বাজেটে ভয়ঙ্কর বোঝা বাড়ে, বরং ভারতের যে ঋণ রয়েছে সেটা বাড়ার সবচেয়ে বড় কারণেই আমদানি। এই জন্যই ভারত এই কাঁচা তেলের যে ইম্পোর্ট রয়েছে সেইটাকে দ্রুত এলিমিনেট করতে চায়, যাতে ভারত আত্মনির্ভর হয়। যদিও আমরা 100% আত্মনির্ভর নাইবা হতে পারি, কিন্তু চেষ্টা সর্বোপরি রয়েছে এতটা আত্মনির্ভর অন্তত হয়ে যায় যাতে ভারতের যে বাণিজ্যিক লোকসান রয়েছে সেটা লোকসান থেকে লাভের দিকে চলে যায়। সেই জন্যই ওএনজিসি এখানে থামান নয়, ভারতের অন্যান্য রাজ্যেও কাঁচা তেলের সন্ধান করা হচ্ছে। তো যখনই এই নিয়ে কোনো বড় সুখবর বেরিয়ে আসবে তখনই তৎক্ষণাৎ আপনাদের সেটা জানাবো। সেই জন্য অবশ্যই চোখ রাখতে হবে রহস্য বাংলার পর্দায়।